বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। 25 ডিসেম্বর বেলা 11:55 ঢাকায় পৌঁছাবেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অসুস্থ মাকে দেখতে যাবেন এভার কেয়ারে। দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দেখলাম যে স্বদেশ প্রত্যাবর্তনে এখন দিনক্ষণ একেবারে প্রস্তুত, সেক্ষেত্রে বিএনপি কিভাবে এগুচ্ছে? রবি, আপনাকে ধন্যবাদ। আমরা প্রতিবেদনটি দেখেছি এবং সেখানে এখন পর্যন্ত যে বিষয়টি জানা গেছে যে বেশ কয়েক ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন বা দেশে ফিরে আসার তার যে প্রক্রিয়াটি রয়েছে, এই প্রক্রিয়াটি নিয়ে কিন্তু 24 সালের 5 আগস্টের পর থেকে নানা জল্পনা কল্পনা ছিল, বিভিন্ন ধরনের আলোচনাও ছিল। মাঝে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা অসুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু এক ধরনের চাওয়া ছিল সবারই যে তিনি আসলে ফিরে আসবেন, এবং সেই ঘোষণাটি কিন্তু 12 ডিসেম্বরে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মধ্যে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কমিটি গঠন করা হয়েছে তারেক রহমানকে অভ্যর্থনা দেওয়ার জন্য। আমরা একটু সংবাদের মূল অংশগুলোতে দেখে আসি। যে বিষয়টি এখন পর্যন্ত বলা হয়েছে যে তিনি কোনো বিশেষ ফ্লাইটে কিন্তু আসছেন না, তিনি খুবই সাধারণভাবেই বিমানের যে বাণিজ্যিক ফ্লাইটটি রয়েছে সেখানেই কিন্তু তিনি আসছেন এবং এটি লন্ডন থেকে বাংলাদেশে যেই ঢাকায় যে বিমানটি আসে সিলেট হয়ে, এই বিমানটিতেই কিন্তু তিনি আসবেন, সেটি খুব স্পষ্ট বলা হয়েছে। এবং সময়সূচি যেটি বলা হচ্ছে যে বেলা 11:55 25 ডিসেম্বর, এটি মূলত কিন্তু বিএনপি নেতারা বলেছেন এটি বিমানের যে শিডিউল, যে সময়সূচি, সেই অনুযায়ী আসলে এই সময়টি, এটির সামনে পিছনে সময় বাড়তে পারে, এরকম একটি সম্ভাবনা কিন্তু সবসময় থেকে যায়। এবং শুরুতেই এসে তিনি কিন্তু বিমানবন্দর থেকে বাসায় যাবেন না, তিনি যাবেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা এভার কেয়ারে লম্বা সময় ধরে চিকিৎসাধীন নভেম্বরের 23 তারিখ থেকে, সেখানে তিনি দেখা করতে যাবেন। এবং মোটামুটিভাবে বলা চলে যে এখন পর্যন্ত যে বিষয়টি দেখা গেছে যে সারা দেশ থেকে নেতাকর্মীদের নিয়ে আসার জন্য কিন্তু ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে 7টি রুটে ট্রেনের বগি চাওয়া হয়েছে, রিজার্ভ বগি অথবা পুরো ট্রেন, এভাবে একটি বিশেষ ট্রেন কিন্তু চাওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। অর্থাৎ বিএনপি নেতারা এবং অভ্যর্থনা কমিটি যে বিষয়টি বারবার করে বলছেন যে তারা একটি ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখবেন। বিগত 55 বছরের যে সকল ঘটনা রয়েছে সেটিকে যেমন ছাড়িয়ে যাবে, আগামী 55 বছরের জন্য যেন এই ঘটনাটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে। এই ধরনের সেক্ষেত্রে মুরসালিন, আসা যাওয়ার ক্ষেত্রে একটা কথা উঠেছিল যে ট্রাভেল পাস, এটি কি এখনো চাওয়া হয়েছে বা হয়নি? রাষ্ট্রের পক্ষ থেকে কি বলা হচ্ছে বা সরকার কি বলছে? এখন পর্যন্ত যে বিষয়টি সবশেষ জানা গিয়েছিল যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি চাওয়া মাত্র তাকে আসলে দেওয়া হবে। যেহেতু খুব সময় ঘনিয়ে আসছে, অবশ্যই এই বিষয়টি খুব দ্রুততার সাথে হবে, কেননা বিএনপি নেতারা কিন্তু আজ বলেছেন সরকারের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা পাচ্ছেন। একই সাথে তো দলটি আবার নির্বাচনের প্রস্তুতি সেটিও নিচ্ছে, তার কি অবস্থা? আর আমাদের কাছে এই বিষয়ে আসলে একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আসতে চাই। জাতীয় নির্বাচন সামনে রেখে ব্যস্ততা বেড়েছে বিএনপিতে। দল মনোনীত প্রার্থীদের প্রস্তুত করতে দিনভর চলে বৈঠক। জনগণের প্রত্যাশা পূরণে নির্বাচনী কৌশল ও দায়িত্ব পালনে প্রার্থীদের দিক নির্দেশনা দেওয়ার কথা জানান নেতারা। এদিকে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার, আর সম্মানজনক আসন বণ্টনের প্রত্যাশা জানিয়েছেন শরিক দলের নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নানা শঙ্কা আর টানাপোড়েনের মাঝেও ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দল মনোনীত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয় বৃহস্পতিবার সকালে। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যরা জানান, মূলত নানা বিষয়ে দিক নির্দেশনা দিতেই ডাকা হয়েছে প্রার্থীদের। অনেক প্রার্থীরা আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে। আর এই সময় নির্বাচনটা তো একটা, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই নির্বাচনটা সর্বকালে একটা কঠিন নির্বাচন হচ্ছে, একটু ব্যতিক্রমী নির্বাচন হচ্ছে, এই ব্যাপারে একটু সচেতন করে দেওয়া। সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন সিনিয়র নেতারা। জানান, ভুলের ধারাবাহিকতা বজায় রেখেছে একটি দল, নির্বাচন নিয়েও চলছে ষড়যন্ত্র। 2 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দিবে, সেই ভোটটাকে নস্যাৎ বা বানচাল করার জন্য একটা চক্র কাজ করছে। সেটা যদিও দৃশ্যমান না, তবে পর্যায়ক্রমে এগুলো দৃশ্যমান হবে। ভুলের দল এরা 47-এ ভুল করছে, 71-এ ভুল করছে, এখনো ভুল করতেছে। একই সঙ্গে বৈঠক হয়েছে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গেও। শরিক নেতারা জানান, দয়া দাক্ষিণ্য নয়, লড়াইয়ের ঐক্য আগামী সংসদেও ধরে রাখতে সম্মানজনক আসন সমঝোতা চান তারা। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। এবং আমি ইতিমধ্যে বিএনপি নেতৃবৃন্দকে বলেছি, আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না। আর শরিকদের আসন ছাড়ের বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত আসার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো,
সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। বুধ এবং বৃহস্পতিবার 2 দিনে 200 আসনে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠক হয় গুলশানে। অবশিষ্ট 72 প্রার্থীর সঙ্গে বৈঠক হবে শনিবার। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেই হিসাবে এই নির্বাচন যত ঘনিয়ে আসছে, যারা জোট তাদের সাথে একসাথে চলা নিয়েও প্রশ্ন উঠছে। আসন কতটি ছাড়ছে বা কালকে কি আসলেই ডিসিশন হতে পারে বা কিরকম কি শোনা যাচ্ছে গুঞ্জন? রাব্বি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিলের অনেকগুলো বিধি রয়েছে, নিয়ম রয়েছে। সেই হিসেবে 29 ডিসেম্বরের মধ্যে কিন্তু প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলতে হবে। এই বাধ্যবাধকতা যে রয়েছে, এছাড়াও পাশাপাশি শরিক দলের পক্ষ থেকে কিন্তু এখনো তাদেরকে আসন বন্টনের বিষয়টি পরিষ্কার করা হয়নি। এখন পর্যন্ত যেটি হিসেবে দেখা গেছে 28টি আসন কিন্তু বিএনপি এখন, কারণ যখন বিএনপি শুরুতে তাদের মনোনয়ন তালিকা ঘোষণা করে তখন কিন্তু শরিকদের পক্ষ থেকে উৎসাহ প্রকাশ করে বলেছিল যে তাদের সাথে কথা বলা হয়নি। সেই একই বিষয়টি আজকেও কিন্তু বলা হয়েছে যে এই যে 272টি আসন এখন পর্যন্ত বিএনপি ঘোষণা দিয়েছে, সে কারণে কিছুটা মনোমালিন্য, দূরত্ব তাদের তৈরি হয়েছে। তবে তাদের প্রত্যাশা এই যে আসনের বন্টনের বিষয়টি, এটিকে তারা একটি সম্মানজনক হিসেবেই দেখতে চান এবং তারা চান যে তাদের যে গত 15 বছর ধরে তাদের যে সংগ্রাম ছিল রাজনৈতিক মাঠে, সেই জায়গাটিকে যেন নিশ্চিত করে এই আসনটি বলা হয়। মূলত আজকের এই যে দিনটি গিয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গুলশানে, সেখানে 2টি বৈঠক হয়েছে রাব্বি পাশাপাশি। একটি ছিল এখন পর্যন্ত 272 জন প্রার্থী যারা রয়েছেন তাদের এক ধরনের প্রশিক্ষণ শীর্ষক বিষয় রয়েছে, কারণ বিএনপি বারবার দাবি করছে যে তাদের নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে দলের বিরুদ্ধে, এবং সেইটিকে আসলে কিভাবে তারা ঠেকাবেন মাঠে প্রার্থীরা, এবং সব প্রার্থীরা যেন একই সাথে বিএনপির যে নানামুখী পরিকল্পনাগুলো রয়েছে একই সুরে বলতে পারেন, সেই বিষয়ের একটি দিক নির্দেশনা রয়েছিল। পাশাপাশি যে বিষয়টি দেখা গেছে যে শরিকদের কথা বলছিলাম আমরা শুরুতেই, তারা যুগপৎ আন্দোলনের শহীদদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি নেতারা লড়াইয়ে ঐক্য সংসদেও ধরে রাখতে সম্মানজনক আসক সমঝোতা চান শরিকরা। তারা কিন্তু বলছেন এটি কোনোভাবেই দয়া দাক্ষিণ্য যেন না হয় এবং তাদের প্রতি যেন সর্বোচ্চ যে সম্মানের বিষয়টি সের জন্য রাখা হয়। এবং এখন পর্যন্ত 28টি যে আসন এখনো রেখা হয়েছে এই এক ঘোষিত তালিকার বাইরে, সেই বিষয়টি আসলে শরিকরা কতখানি পাবেন তার জন্য কিন্তু মূলত আজকের রাত্রে অপেক্ষা করতেই হবে। স্থায়ী কমিটির সদস্য মেজর অফিসার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের বক্তব্য অনুযায়ী। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং একই সাথে বিএনপির নির্বাচনী প্রস্তুতি, শরিকদের সঙ্গে বৈঠক, সব বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।